নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের নতুন চ্যানেল ভূতের ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলটিতে আজকে থেকে নতুন নতুন ভূতের গল্প আসবে। যদি আপনাদের এই গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। তো শুরু করছি আজকের গল্প, ভূতের ডাকঘর। তো আজকের ডাকঘর গল্পটি পাঠিয়েছে আমারই এক বন্ধু। তো তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সে আমাদের সাথে শেয়ার করেছে। তো আমি আমার মতো ভাবে আপনাদের শোনানোর চেষ্টা করছি। তো যদি ভালো লাগে আমাদের কমেন্ট করবেন, আমরা এরপর আরও নতুন গল্প নিয়ে আসবো। তো শুনতে থাকুন আজকের গল্প, ভূতের ডাকঘর। আমি কোনো কারণবশত যে বন্ধুটি বলেছে তার নাম আমি পাল্টে দিচ্ছি, এখানে তার নাম আমি রফিক রাখছি। তো রফিক একজন ইউটিউবার। সে সাধারণত ভয়ঙ্কর জায়গাগুলিতে গিয়ে ভিডিও করতে ভালোবাসে আর সে সব কাজবাজ করে এসছে। তো সেরকম একদিন সে একটি ডাকঘরে রহস্যের সমাধান করতে যায়। তার ধারণা ভূত বলে কিছু নেই, সবই মানুষের ভয়। এবং সে তার ব্লগিং ক্যামেরার দিকে তাকিয়ে সে বলতে থাকলো, এসব ভূত কিছুই হয় না। কিন্তু একটা দরজার আওয়াজ আসে তার কানে। তার মনে হলো কেউ যেন ভিতর থেকে ধাক্কা দিচ্ছে। গলা শুকিয়ে গেল। তখন সে আর কিছু করার সাহস পেল না। সে আস্তে আস্তে দরজাটা ঠেলে খুলল। তখনই হঠাৎ তার নাকে আসলো এক অদ্ভুত গন্ধ, যেন পুরনো চিঠির সাথে পচা মাংসের গন্ধ মিশে আছে। সেখানকার বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। রফিক সেখান থেকে কুড়িয়ে একটি চিঠি নিজের হাতে তুলল। আর সেই চিঠিতে লেখা আছে, তুমি কি চিঠিটা পাঠাতে এসেছো? রফিক কিছু না বুঝেই সেখানে চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো এবং পিছন থেকে কিছু একটা ফিসফিস শব্দ শোনা গেল। রফিক দ্রুত পিছনে তাকালো। তখন দেখলো কেউ নেই। এর উপর একটা ধুলোমাখা খাম পড়ে আছে শুধুমাত্র, তাতে রক্তর মতো দাগ। রফিক হাত কাঁপাতে কাঁপাতে চিঠিটা খুলল এবং তার ভিতরে লেখা আছে, এই চিঠি যে খুলবে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। তখন রফিকের মাথা ঘুরে উঠল। হঠাৎ পাশের আলমারি থেকে ঠাস করে একটা শব্দ হলো এবং সে দেখতে পেল পুরনো একটি পোস্টম্যানের ব্যাগ নিচে পড়ে আছে। সে চোখটা একটু ডলে ব্যাগের দিকে গেল এবং সেই ব্যাগের ভিতর থেকে শত শত পুরনো চিঠি সে বার করল। কিন্তু আশ্চর্যের বিষয়, সব চিঠির প্রাপকের জায়গায় লেখা আছে তার নাম, রফিক হাসান। এই নামটা দেখে রফিকের হাত পা ঠান্ডা হয়ে গেল এবং সে পিছন ফিরতেই দেখল একজন পচা গলা মুখের বৃদ্ধ লোক, যার চোখ নেই, শুধু কালো গর্তের মতো এক শূন্যতা। লোকটি হাসছে রফিকের দিকে তাকিয়ে। রফিকের ভয়ে শির দ্বারা দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই লোকটি বলছে, তুমি আমার চিঠি খুলেছ, এখন তোমাকে এই চিঠি পৌঁছে দিতে হবে। রফিক লোক মৃত্যুটাকে ডাকছে এবং রফিক সেখান থেকে আতঙ্কে দৌড় দিতে লাগলো। কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। কিছু না বুঝেই রফিক পাশের জানলা দিয়ে ঝাঁপ দিতে গিয়ে দেখলো জানলার বাইরে কিচ্ছু নেই, শুধুই অন্ধকার, এক অদৃশ্য শূন্যতা। বাতাসে কান পাততে শোনা গেল অনেকগুলো ফিসফিসানি, তুমি পালাতে পারবে না, চিঠিটা পৌঁছে দাও। এই ফিসফিসানিগুলো রফিকের কানে আসতে লাগলো। তারপর হঠাৎ পুরো ঘর কাঁপতে লাগলো। আলমারির দরজা খুলে গেল, চিঠিগুলো বাতাসে উড়ে এলো আর প্রতিটা চিঠির খামে লেখা এক মৃত্যুর বার্তা। সুশক্তি রফিককে চেপে ধরল এবং তার দম বন্ধ হয়ে আসছে তাতে। কান্নার মতো গলায় রফিক তাকে বলল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কিন্তু সেই পচা গলা মুখটা
ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এলো। একটা ঠান্ডা হাত রফিকের গলায় স্পর্শ করলো এবং পরের দিন সকালে পুরনো ডাকঘরের সামনে কিছু লোকের ভিড়। পুলিশ ডাকঘরের ভিতরে গিয়ে যা দেখলো তাদের জীবনে ভুলতে পারবে না। রফিকের শরীর অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার হাতে একটা হলুদ চিঠি। চিঠিতে লেখা আছে, তুমি চিঠি ফেরত দাওনি, তাই তোমার এই অবস্থা করে দিলাম। সেই দিনের পর প্রতিদিন রাত 12টার সময় কে একজন শান্তিনগরের রাস্তায় দাঁড়িয়ে ফিসফিস করে বলে, তুমি কি আমার চিঠি পৌঁছে দিতে এসেছো? আমাদের গল্পে আজ এই পর্যন্তই। রফিক এরপরে আমাদের আর কিছু জানাতে পারেনি, তো গল্পটা আমাদের এই পর্যন্তই রাখতে হচ্ছে। রফিক যদি এরপরে আর কিছুই জানায় আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। আর আমি জানি এই গল্পের অনেক কিছু ভুল ত্রুটি আছে, তো যেগুলো আছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। আর আরও কি ভালো করলে গল্পটা শুনতে আরও ভালো লাগে, ঘটনাগুলি শুনতে ভালো লাগে, আমাকে প্লিজ বলবেন। আমি ঠিক করব চেষ্টা করার। আর আপনাদের কাছেও যদি কোনো গল্প থেকে থাকে তো আমাদের পাঠাবেন, আমরা চেষ্টা করবো সেগুলো শোনানোর। ধন্যবাদ, শুভরাত্রি।